আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার কোনো ধরনের সমাপ্তি ছাড়াই রাফা অভিযান শুরু করেছে ইসরায়েল। গাজার মানুষদের সর্বশেষ আশ্রয়স্থল মিশর সীমান্তের এই শহরে ইতোমধ্যে ইসরায়েল ট্যাঙ্কগুলো ঢুকে পড়ছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো হুঁশিয়ার করে দিয়েছে, শুধু গণহত্যা নয়, রাফা অভিযানের মাধ্যমে বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটতে যাচ্ছে। এমন এক সময়ে এই অভিযান শুরু হয়েছে যখন হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হবার কথা জানিয়েছে। এরপরেও রাফায় স্থল অভিযান শুরু করে নেতানিয়াহু আন্তর্জাতিক সম্প্রদায়কে বুড়ো আঙুল দেখানোর আরেকটি নজির স্থাপন করলেন। বিস্তারিত থাকছে মোতালিব জামালির প্রতিবেদনে। অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণের মিশর সীমান্তবর্তী এলাকা রাফায় স্থল অভিযান শুরু করার আগে লক্ষাধিক ফিলিস্তিনিকে উত্তর দিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে ইসরায়েল। বাস্তবতা হচ্ছে, রাফায় ইসরায়েলি বাহিনীর ফিলিস্তিনি গণহত্যা স্থল অভিযানের মাধ্যমে শুরু হবে না, বরং এখানে ইসরায়েলি বাহিনীর গণহত্যা শুরু হয়েছে গত বছর ৭ই অক্টোবরের পর থেকেই। গত প্রায় ৭ মাস ধরেই রাফা শহরের ব্যাপক ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান হামলা করে আসছে ইসরায়েল। গাজা উপত্যকায় ইসরায়েলের এই গণহত্যা সম্পর্কে তৃতীয় প্রজন্মের ফিলিস্তিনি শরণার্থী ও কানাডার আলবার্টা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ভিজিটিং প্রফেসর ড ঘাদা আগিল বলেছেন, আমরা যদি বিশ্ব নেতৃবৃন্দের বক্তব্যের দিকে নজর দেই তাহলে তাদের কথা শুনে মনে হবে যে গাজা উপত্যকায় রাফা হচ্ছে সবচেয়ে নিরাপদ এলাকা। কিন্তু আসলে কি তাই? তিনি প্রশ্ন করেন, ৭ই অক্টোবরের পর থেকে রাফায় ইসরায়েল যে হামলা ও হত্যাকাণ্ড চালিয়ে আসছে তা কি নজরে পড়েনি পশ্চিমা নেতাদের? বাস্তবতা হচ্ছে, গত বছর ৭ই অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলা ও গণহত্যা শুরুর পর থেকেই এই ভূখণ্ডের দক্ষিণের ফিলিস্তিনিরা ইসরায়েলের সন্ত্রাসী তৎপরতার শিকার হয়ে আসছে। স্থল অভিযান ছাড়াই কেবল বিমান হামলায় এই এলাকায় প্রতিদিন বিপুল সংখ্যক নারী ও শিশু নিহত হওয়ার পাশাপাশি পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দক্ষিণ গাজা। গত অক্টোবর থেকে রাফা সহ দক্ষিণ গাজায় বিমান হামলা একদিনের জন্য বন্ধ করেনি ইসরায়েল। এর আগে উত্তর গাজায় নির্বিচার হামলা ও ধ্বংসযজ্ঞ চালানোয় সেখান থেকে ১২ লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে দক্ষিণের রাফা শহরে। এখন রাফা খালি করে দিতে বলছে ইসরায়েল। তাহলে গৃহহীন, আশ্রয়হীন এসব মানুষ কোথায় যাবে? গাজা উপত্যকার কোথায় তাদের নিরাপদ আশ্রয়স্থল অবশিষ্ট আছে? এই প্রশ্নের কোনো উত্তর কোনো পশ্চিমা নেতা বা বিশ্বের কোনো নেতার কাছেই নেই। হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া অভিযোগ করেছেন, জিম্মি মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারীদের আলোচনার উদ্যোগ নস্যাৎ করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি আগ্রাসন চালিয়ে যাবার ন্যায্যতা খুঁজছেন, সংঘাতের ব্যাপ্তি বাড়াচ্ছেন। হানিয়া অভিযোগ করেন, নেতানিয়াহু বিভিন্ন মধ্যস্থতাকারী ও পক্ষের উদ্যোগকে নস্যাৎ করছেন। হামাস পক্ষ থেকে সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। নেতানিয়াহু ইহুদি বিরোধী বিক্ষোভ এবং গাজায় ইসরায়েলি যুদ্ধের আন্তর্জাতিক সমালোচনার নিন্দা করে বলেছেন, কোনো চাপেই ইসরায়েলকে তার আত্মরক্ষার পথ থেকে সরাতে পারবে না। তিনি জেরুজালেমে ইয়াদ ভাশেম মেমোরিয়ালে হলোকাস্ট রিমেম্বারেন্স ডে উপলক্ষে দেয়া ভাষণে এসব কথা বলেন। নেতানিয়াহু বলেন, যদি ইসরায়েলকে একা দাঁড়াতে বাধ্য করা হয় তবে ইসরায়েল একাই দাঁড়াবে। মেমোরিয়ালে জড়ো হওয়া লোকজনের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে যখন নাৎসিরা লাখ লাখ ইহুদিকে হত্যা করেছিল তখন কোনো জাতি আমাদের রক্ষায় এগিয়ে আসেনি। আজ আমরা আবার আমাদের ধ্বংস চাওয়া শত্রুদের মোকাবেলা করছি। আমি বিশ্ব নেতৃবৃন্দকে বলছি, আন্তর্জাতিক মহলের কোনো চাপ, কোনো সিদ্ধান্তই ইসরায়েলকে তার আত্মরক্ষার অধিকার থেকে সরাতে পারবে না। গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী যে বিক্ষোভ চলছে তিনি তার সমালোচনা করে বলেন, আমাদের হাত শেকলে বন্দি করতে পারবে না কেউ। জয় না আসা পর্যন্ত ইসরায়েল লড়াই অব্যাহত রাখবে।
নেতানিয়াহুর এই বক্তব্য থেকে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, ইউরোপে ৬০ লাখ ইহুদিকে হত্যার জন্য কি ফিলিস্তিনিরা দায়ী? পশ্চিমারা তাদের সেই অন্যায় ঢাকার জন্যই তো ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে বর্ণবাদী ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠায় সার্বিক সহযোগিতা করেছে। এখনও তারা ফিলিস্তিনি গণহত্যায় সমর্থন ও সহযোগিতা করে যাচ্ছে। তাদের এই সমর্থনের কারণেই ইসরায়েলের উগ্রপন্থী প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিশ্ব জনমতকে উপেক্ষা করে গাজায় নির্বিচার গণহত্যা ও হামলা অব্যাহত রাখার সাহস পাচ্ছেন। তিনি অস্ত্রবিরতির প্রস্তাবকে বারবার অগ্রাহ্য করছেন। সর্বশেষ খবর অনুযায়ী কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে হামাস। আল জাজিরা জানিয়েছে, হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এবং মিশরীয় গোয়েন্দা মন্ত্রী আব্বাস কামেলকে ফোনে জানিয়েছেন, যুদ্ধবিরতি সংক্রান্ত তাদের প্রস্তাবে সম্মত রয়েছে হামাস। এ খবরে আনন্দ প্রকাশ করেছেন গাজার বাসিন্দারা। তবে এই যুদ্ধবিরতি চুক্তিতে এখনও রাজি হয়নি ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাস যে প্রস্তাবে সম্মতি দিয়েছে তাতে ইসরায়েলের দাবিগুলো পূরণ হয়নি, কিন্তু তা সত্ত্বেও যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য কায়রোর মধ্যস্থতাকারীদের একটি দল পাঠানো হবে। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা রাফায় অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে বলেও জানিয়েছে নেতানিয়াহু। তবে হামাস নেতা ও যুদ্ধবিরতি চুক্তি আলোচনায় সংগঠনটির প্রতিনিধি দলের নেতা খলিল আল হাইয়া বলেছেন, চুক্তি বাস্তবায়ন নিশ্চিত করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দিয়েছেন বলে তাকে জানিয়েছেন মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশরের কর্মকর্তারা। গাজায় যুদ্ধবিরতির চুক্তি কার্যকর করা বাইডেন প্রশাসনের অগ্রাধিকার তালিকার শীর্ষে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। তিনি বলেছেন, বর্তমানে যুদ্ধবিরতি নিয়ে কাজ করছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান বিল বার্নস। বাইডেন প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে সবাই এখন যুদ্ধবিরতির চুক্তির জন্য চেষ্টা করছেন। কাতারের দোহায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা শেষে জেরুজালেমে পৌঁছেন সিআইএ প্রধান। সেখানে তিনি গিয়েছেন ইসরায়েলের কর্মকর্তাদের সাথে আলোচনা করার জন্য। সিআইএ প্রধানের দোহা সফরের পরপরই হামাসের পক্ষ থেকে চুক্তিতে রাজি হওয়ার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেছেন, সিআইএ প্রধান মধ্যপ্রাচ্যে যে আলোচনা করেছেন তার ফলশ্রুতিতেই হামাসের ওই প্রতিক্রিয়া এসেছে। অবশ্য চুক্তির কোন কোন শর্তে হামাস রাজি হয়েছে সেই বিষয়ে মুখ খুলেননি মার্কিন এই কর্মকর্তা। জন কির্বি বলেছেন, যুদ্ধবিরতির আলোচনা একটি জরুরি পর্যায়ে পৌঁছেছে। চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা যেন নস্যাৎ না হয়, সেজন্য তিনি এই বিষয়ে কিছু বলতে চান না। হামাসের রাজি হওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে ৩টি ধাপ রয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির অন্যতম নেতা ও চুক্তির আলোচনায় নেতৃত্ব দেওয়া খলিল আল হাইয়া। তিনি বলেন, প্রথম ধাপে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গাজায় নিজেদের বাড়িতে ফিরিয়ে আনা হবে, ত্রাণ সামগ্রীর সরবরাহ স্বাভাবিক করা হবে। এছাড়া হামাসের হাতে জিম্মি থাকা প্রত্যেক নারীকে মুক্তির বিনিময়ে ৫০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। দ্বিতীয় ও তৃতীয় ধাপের বিষয়ে আল হাইয়া বলেন, যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে পুরুষ জিম্মিদের মুক্তি দেবে হামাস। বিনিময়ে আরও ফিলিস্তিন বন্দীদেরকে মুক্তি দেয়া হবে, তবে তাদের সংখ্যা এখনও নির্ধারণ করা হয়নি। আর তৃতীয় ধাপের মধ্যে থাকবে ৩ থেকে ৫ বছরের জন্য গাজা পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করা। যুক্তরাষ্ট্র একদিকে ইসরায়েলের উপর চাপ দিচ্ছে গাজায় হামলা বন্ধ করার জন্য, অন্যদিকে মার্কিন মিডিয়াগুলোর খবর হচ্ছে বাইডেন প্রশাসন গাজা উপত্যকায় গণহত্যা অব্যাহত রাখতে $১৭ মিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে ইসরায়েলি বিমান বাহিনীকে। এ ধরনের খবর ফিলিস্তিনিদের হতাশাকেই আরও বাড়িয়ে দিয়েছে।
তবে নিপীড়িত ফিলিস্তিনিদের মধ্যে কিছুটা আশা জাগিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও বিশ্বের অন্যান্য দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। এসব বিক্ষোভে ইসরায়েলি গণহত্যায় যুক্তরাষ্ট্রের সামরিক আর্থিক সমর্থন বন্ধ ও স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথ প্রশস্ত করার জোরালো দাবি উঠেছে। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে তরুণ প্রজন্মের এই জেগে ওঠা ফিলিস্তিনিদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা রাখবে বলে মনে করেন বিশ্লেষকরা। ফিলিস্তিনি গণহত্যা বন্ধ, ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনা ও ইসরায়েল ফিলিস্তিন সম্পর্কে অর্থবহ পরিবর্তন আনার উপর গুরুত্ব দিয়ে এর আগে কখনো এরকম জোরালো আন্দোলন হয়নি। এই আন্দোলন সম্পর্কে বিশ্লেষক ডক্টর ঘাদা আগিল বলেছেন, বিশ্বের সুস্থ বিবেকসম্পন্ন মানুষদের জেগে উঠতে হবে যাতে একটি মুক্ত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজায় গণহত্যার সাথে জড়িত ক্রিমিনালদের ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করা যায়। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহু কঠিন ফাঁদে আটকা পড়েছেন, কারণ এই অভিযান না চালালে তার সরকারের অংশীদার উগ্রপন্থীরা সরকারের পতন ঘটাবে। এরপর নেতানিয়াহুর আশ্রয় হবে জেলখানায়। অপরদিকে যুদ্ধবিরতি মেনে নেয়ার পরও এই অভিযান আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের অপরাধকে আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করবে। একথা সত্য, রাফা অভিযানে আরও বহু মানুষ গণহত্যার শিকার হবে, কিন্তু প্রতিরোধ যোদ্ধারাও নীরব থাকবে না। সেখানে প্রবল প্রতিরোধের মুখে পড়তে হবে ইসরায়েলি বাহিনীকে। রাফায় অভিযান চালানোর পর হামাস তার শক্তি নিয়ে টিকে থাকবে। যেমন উত্তর গাজা ধ্বংস করার পরও সেখানে হামাসের প্রতিরোধ চলছে। রাফাতেও এর ব্যতিক্রম হবে না। অর্জন যা হবে তা হলো আরেকটি গণহত্যা, যার দায় শুধু নেতানিয়াহুর নয়, বাইডেন সহ পশ্চিমা নেতাদেরও নিতে হবে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।